হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কিছুদিন আগে আমি এসএলএসটি ম্যাথামেটিক্স 9-10 সিলেবাসটা আপলোড করেছিলাম। তো আপনারা অনেকেই 11-12 সিলেবাসটার ব্যাপারটা একটু জানতে চেয়েছিলেন। তো সেই মতো করে দেখুন, আজকে আমি এসএলএসটি ম্যাথামেটিক্সের 11-12 সিলেবাসটা ডিসকাস করব। আচ্ছা, যারা 9-10 সিলেবাসটা এখনও দেখেননি, তারা যদি দেখতে চান তাহলে প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে গিয়ে ওখানে দেখবেন এসএলএসটি ম্যাথামেটিক্স প্রিপারেশান এইরকম নামে একটা ফোল্ডার পাবেন। ওই ফোল্ডারে গিয়ে ওই ভিডিওটা পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা কথা বলে দিই যে দেখুন, এখনও পর্যন্ত কিন্তু আমাদের এসএলএসটি ম্যাথামেটিক্সের 11-12 সিলেবাসটা বা 9-10 সিলেবাসটা পাবলিশ করা হয়নি। আমি তাহলে কিসের বেসিসে আমি সিলেবাসটা বলছি? 9-10 বা 11-12 পরীক্ষাটা আমাদের 2016 সালে হয়েছিল, সেই সিলেবাসটা অনুযায়ী বলছি আমি। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, সিলেবাস কি চেঞ্জ হবে না? তার উত্তর বলছি যে আমার মনে হয় না হবে। কারণ তখন যে সিলেবাসটা ছিল, আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশন এক্সাম হয়েছে জাস্ট 1-1.5 বছর আগে, তখনও কিন্তু একই সিলেবাস, ওই সেম সিলেবাস, একদম সেম সিলেবাসে এক্সাম হয়েছে। তো ধরে নেওয়াই যায় যে এবারেও যে পরীক্ষাটা হবে ওই একই সিলেবাস মেনেই হবে, ঠিক আছে? আর যদি একটু অল্প বিস্তর ফারাক থেকেও যায়, তাহলে আমি পরে আবার নতুন ভিডিও বানিয়ে আমি কিন্তু ডিসকাস করে দেবো, ঠিক আছে? আর সিলেবাসটা ডিসকাস করার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট টপিকও বলে দেবো, এবং কিছু কিছু টপিক যেগুলো ইগনোর করাই যায় সেগুলো মেনশান করে দেবো। তাহলে এটা বলছি না যে প্রত্যেকটা টপিকের ওপর আমি বলবো যে কোনটা ইগনোর করবেন। যেমন অ্যালজেব্রা অ্যানালাইসিস, এগুলো কিন্তু ইগনোর করার জায়গা নেই, কিন্তু মেকানিক্সের কিছু পার্ট, হ্যাঁ, বা জিওমেট্রির হয়তো 2-1 চ্যাপ্টার, সেগুলো ইগনোর করা যেতে পারে, সেটা আমি আলোচনা করে দেবো, ঠিক আছে? চলুন দেরি না করে তাহলে ক্লাসটা শুরু করি। দেখুন, প্রথমেই সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ঠিক আছে? আমি এখানে মার্ক করে দিচ্ছি ক্লাসিক্যাল অ্যালজেব্রা। ক্লাসিক্যাল অ্যালজেব্রা এর ফার্স্ট টপিক কি না, ফার্স্ট টপিক সিলেবাসে মেনশন করা আছে, সেটা হচ্ছে ইন্টিজার্স, ঠিক আছে? ইন্টিজার্স এটা কিন্তু অনেকটাই বড় চ্যাপ্টার, ঠিক আছে? আর ইন্টিজার্স চ্যাপ্টারটা কিন্তু ক্লাস 9-10 সিলেবাসে নেই। তো যারা শুধুমাত্র 9-10 দিতে চাইছেন, তাহলে তাদের ইন্টিজার্স চ্যাপ্টারটা পড়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তো 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে আপনার কমপ্লেক্স নাম্বারস। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে থিওরি অফ ইকুয়েশনস। আর 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে ইনইকুয়ালিটিস। এই 4 নম্বর আর 1 নম্বর, অর্থাৎ ইনইকুয়ালিটিস আর ইন্টিজার্স, এই দুটো হচ্ছে 9-10 সিলেবাসে রাখা হয়নি, কেবলমাত্র 11-12 সিলেবাসটাতেই আছে, ঠিক আছে? তো এই 4টি হচ্ছে আপনার ক্লাসিক্যাল অ্যালজেব্রায় আছে, ঠিক আছে? এরপরে আসছি আপনার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সিলেবাসে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে সেট রিলেশন ম্যাপিং। আচ্ছা, একটা কথা একটু বলে দিই, আমার হাতের লেখা কিন্তু খুব একটা ভালো নয়, ঠিক আছে? কিন্তু বুঝতে পারবেন আপনি, এমনটা নয় যে বুঝাই যাবে না, ঠিক আছে? সেট রিলেশন ম্যাপিং। তারপরে আছে আপনার গ্রুপ থিওরি। এবার গ্রুপ থিওরির কতটা আছে সেটা একটু বলে দিই। গ্রুপ থিওরি হচ্ছে আপনার যেখান থেকে গ্রুপ থিওরিটা স্টার্ট হচ্ছে, সেখান থেকে শুরু করে আপনার পুরো সাইক্লিক গ্রুপ, হ্যাঁ, সাইক্লিক গ্রুপের পর আছে কোসেট, তারপর নর্মাল সাবগ্রুপ, তারপর হচ্ছে গ্রুপ হোমোমরফিজম, এগুলো সমস্তটাই আছে, ঠিক আছে? যদিও 9-10 সিলেবাসটা আমাদের সাইক্লিক গ্রুপ পর্যন্ত রয়েছে। সাইক্লিক গ্রুপ পর্যন্ত বলছি, সাবগ্রুপ অবধি বলছি না। তার কারণ কি? তার কারণ হচ্ছে সিলেবাসে যদিও 9-10 একটা মেনশান আছে, সাবগ্রুপ অবধি আছে, কিন্তু আপনি 9-10 কোশ্চেন পেপারটা দেখবেন 2016 সালে, সেখানে কিন্তু সাইক্লিক গ্রুপ থেকেও কিন্তু কোশ্চেন এসেছিল, ঠিক আছে? তো আরেকটা কথা বলে দিই যে সিলেবাসটা না একটু এধার ওধার করে, কোশ্চেন পেপার প্রত্যেকটা পরীক্ষাতেই দেখবেন যে একদম পুরোপুরি সিলেবাস ধরে অনেক সময় হয় না। মাদ্রাসায় বলুন বা 9-10 পরীক্ষাটা 2016 সালের বলুন, সিলেবাসের একটু এধার ওধার করে। তো আমি ওই জন্য আপনাদের বলবো যে একদম পুরো সিলেবাস ধরে পড়ে যাবেন ওরকমটা করবেন না, একটু কিন্তু বেশি পড়ে রাখাটা ভালো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে গ্রুপ থিওরি এটা কত দূর আছে? গ্রুপ থিওরি কী লিখি বলুন তো? তাহলে আমি বলে দিচ্ছি, কোসেট আছে, নর্মাল মানে গ্রুপ থিওরি, সাবগ্রুপ, সাইক্লিক গ্রুপ, কোসেট, তারপরে আপনার নর্মাল সাবগ্রুপ, গ্রুপ হোমোমরফিজম, ঠিক আছে? হোমোমরফিজম অবধি আছে, তাই জন্য আমি লিখে রাখছি আপ টু হোমোমরফিজম, ঠিক আছে? হোমোমরফিজম।
আর আপনার 3 নম্বরে আছে রিং থিওরি আছে, রিং থিওরিতে কী কী আছে না, রিং আছে, ফিল্ড আছে, সাব রিং আছে, আর কি আছে না সাব ফিল্ড আছে, এই সমস্ত জিনিসগুলো আছে। ঠিক আছে, এরপর আসছি আপনার হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। ঠিক আছে, তো ক্লাসিক্যাল অ্যাবস্ট্রাক্ট, এখানে লিনিয়ারটা লিখছি, ম্যাট্রিক্স থিওরি অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা। এখানে ফার্স্টেই আছে ম্যাট্রিক্স, তারপরে আপনার আছে ডিটারমিন্যান্ট, ম্যাট্রিক্স আছে, ডিটারমিন্যান্ট আছে। এবার তারপরে আপনার হচ্ছে মেনলি লিনিয়ার অ্যালজেব্রাটা শুরু হচ্ছে কোত্থেকে না ভেক্টর স্পেস থেকে। ঠিক আছে, ভেক্টর স্পেসে আপনার ওখানে পুরোটাই আছে কিন্তু। ঠিক আছে, ভেক্টর স্পেস। এবার ভেক্টর স্পেসে যদি আরও যদি ভেঙে বলতে চাই তাহলে আচ্ছা আরেকটা কাজ করি বরঞ্চ, ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট। আচ্ছা এখানটায় না ম্যাট্রিক্সের সাথে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স এটা জুড়ে দিচ্ছে, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, ওই র্যাঙ্কের চ্যাপ্টারটাও কিন্তু এখানে আছে। ঠিক আছে, আচ্ছা এবার ভেক্টর স্পেসটা অনেকটাই বড় চ্যাপ্টার, বুঝতেই পারছেন। ওইখানটায় কিন্তু আমি একটু পড়ে দিচ্ছি। ঠিক আছে, এত কিছু লিখবো না, ভেক্টর স্পেসে কী কী আছে আমি পড়ে দিচ্ছি। দেখুন ভেক্টর স্পেসে যে একদম আপনার আছে একদম যেটা ফার্স্ট চ্যাপ্টার, মানে ভেক্টর স্পেসের ডেফিনেশান, তার সাথে সাব স্পেস যে ব্যাপারটা আছে ওইটা আছে, তার সাথে আপনার হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আছে আপনার হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ইনডিপেন্ডেন্ট, ওই সমস্ত ব্যাপারগুলো আছে ওই চ্যাপ্টারটা। তারপর আছে লিনিয়ার ট্রান্সফরমেশন, এটা কিন্তু 11-12টাতেই আছে, 9-10টায় নেই। তো লিনিয়ার ট্রান্সফরমেশনটা কিন্তু খুব ভালো করে পড়বেন। ঠিক আছে, ওটা কিন্তু ভালো কোশ্চেন আসে। লিনিয়ার ট্রান্সফরমেশন মানে ওই র্যাঙ্ক, ওখানটা আপনার হচ্ছে কাটটি, নালিটিটি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আসে। ঠিক আছে, আচ্ছা তারপর আছে আপনার হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেস আছে, ইনার প্রোডাক্ট স্পেস থেকেও কিন্তু ভালো অঙ্ক পড়ে। মানে লিনিয়ার, আমি তো প্রথমেই বলেছি আপনাকে, অ্যালজেব্রা অ্যানালিসিসের উপরে খুব বেশি ইম্পর্টেন্ট বলা যাবে না, সবটাই ইম্পর্টেন্ট। আপনি আমাকে বলুন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন পড়বে না? ইন্টিজার থেকে পড়বে না, কমপ্লেক্স নাম্বার থেকে পড়বে না, থিওরি অফ ইকুয়েশন থেকে পড়বে না, নাকি ইনইকুয়ালিটিস থেকে পড়বে না? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন পড়বে। তো এগুলোর উপরে সাজেস্টিভ করাটা খুব মানে কঠিন ব্যাপার, এটা আমি করবো না। ঠিক আছে, হ্যাঁ যেখানে বলছিলাম ইনার প্রোডাক্ট স্পেস আছে, আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর আছে, ডায়াগোনালাইজেশন অফ ম্যাট্রিক্স আছে, আর রিয়াল কোয়াড্রেটিক ফর্ম আছে। এই সমস্ত জিনিসগুলোই কিন্তু ইম্পর্টেন্ট হবে। হয়তো বা প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই একটা করে হয়তো কোশ্চেন দিয়ে দিল, বা দু একটা চ্যাপ্টার হয়তো বাদও দিতে পারে, বলা যায় না। যেহেতু 60টা কোশ্চেন থাকবে এই মুহূর্তে, মানে 2025-এর পরীক্ষাটার কথা বলছি। ঠিক আছে, তাহলে হয়তো কিছু চ্যাপ্টার বাদ যেতে পারে, বাট বলা যায় না কোনটা বাদ দেবে। সেই হিসাবে সবগুলো চ্যাপ্টার ভালো করে পড়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা তা ভেক্টর স্পেসের ব্যাপারগুলো সব বলে দিলাম। আচ্ছা এইবার তারপরে আসছি আমি, এবার আসছি রিয়াল অ্যানালাইসিসে। ঠিক আছে, রিয়াল অ্যানালাইসিস এখান থেকেই শুরু করি। রিয়েল অ্যানালাইসিস। ঠিক আছে, আচ্ছা রিয়েল অ্যানালাইসিসে প্রথমে দেখুন আপনার আছে হচ্ছে রিয়েল নাম্বারস বা রিয়েল নাম্বার সিস্টেম, এটা বলতে পারেন, একই ব্যাপার। 2 নাম্বার আছে আপনার সেট ইনার, 3 নাম্বার আছে আপনার সিকোয়েন্স অ্যান্ড সাবসিকোয়েন্স। সিকোয়েন্স লিখছি, ওর সাথে এমনি বুঝে নেবেন সাবসিকোয়েন্স আছে। আর 4 নাম্বার আছে সিরিজ। 5 নাম্বারে আছে LCD, L ফর লিমিট, C ফর কন্টিনিউটি, D ফর ডিফারেন্সিবিলিটি। এটা হয়তো খুব ছোট্ট করে লিখে দিলাম, কিন্তু এটা বিশাল বড় চ্যাপ্টার। লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, বুঝতেই পারছেন বিশাল বড় চ্যাপ্টার। ঠিক আছে, আচ্ছা লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি হলো। তারপরে আছে আপনার, এটা কিন্তু আলাদা আলাদা চ্যাপ্টার হয়, আমি একসাথেই লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে আপনার আছে রিম্যান ইন্টিগ্রেশন। তারপরে আছে ইমপ্রপার ইন্টিগ্রাল। তারপরে আছে আপনার সিকোয়েন্স অফ ফাংশন অ্যান্ড সিরিজ অফ ফাংশনস। আর তারপরে আপনার আছে পাওয়ার সিরিজ। এই সমস্ত জিনিসগুলো আছে রিয়েল অ্যানালাইসিসে। ঠিক আছে, এবার যদি বলেন 2-1টা চ্যাপ্টার বাদ দিতে, তাহলে দেখুন এগুলোর থেকে তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন পড়া উচিত এবং পড়বে। লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি থেকেও কোশ্চেন পড়বে, ইমপ্রপার থেকেও পড়তে পারে,
এই সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অফ ফাংশনস যদি চান পড়লে ভালো, না হলে বাদ দিতে পারেন, মানে খুব বেশি কোশ্চেন পড়ে না অতটা, ঠিক আছে। তবে দেখুন আমার বলাটাও ঠিক নয়, যদি কোশ্চেন পড়ে তখন যদি আপনি আমাকে ধরেন কিছু হবে না, মানে আমি বলছি যে এইটার তুলনায় এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি এটাই বলতে চাইছি, ঠিক আছে। আর পাওয়ার সিরিজ কিন্তু ইম্পর্টেন্ট, ওখান থেকে রেডিয়াস অফ কনভার্জেন্স একটা বার করতে দেয় সাধারণত, বা অন্য কোশ্চেনও দিতে পারে, পাওয়ার সিরিজ কিন্তু পড়বেন, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে রিঅ্যানালাইসিসের ব্যাপার। আর তারপরে আপনার আছে, এর সাথেই আমি একটু বলে দিচ্ছি যে ফাংশন অফ টু ভেরিয়েবল মানে সেভারাল ভেরিয়েবল, ঠিক আছে। তো সেভারাল ভেরিয়েবলেও আমরা শিখেছিলাম না যে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি দুটো ভেরিয়েবলের, তারপর আপনার পার্সিয়াল ডেরিভেটিভ, হ্যাঁ, জ্যাকোবিয়ান, এই সমস্ত জিনিসগুলো শিখেছিলাম। তো ওইটা আমি একবার পড়ে দিচ্ছি, দেখুন ফাংশনস অফ টু ভেরিয়েবল, ওখানে আছে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, পার্সিয়াল ডেরিভেটিভ, চেন রুল শিখেছিলাম, চেন রুল, অয়েলার্স থিওরাম, এই সমস্ত জিনিসগুলো কিন্তু শিখেছিলাম, ঠিক আছে। ওই সমস্ত জিনিসগুলোও আছে। তাহলে এর সাথে একটু রিঅ্যানালাইসিস, এর সাথে আমি লিখে দিচ্ছি কি রিঅ্যানালাইসিস প্লাস ফাংশনস অফ টু ভেরিয়েবল, এফ হেস ভি মানে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল, ঠিক আছে, ঠিক আছে। এইটা ডিটেলসে বললাম না, মানে ডিটেলসে লিখলাম না, বলে দিলাম। আবার বলে দিচ্ছি যে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, তারপর পার্সিয়াল ডেরিভেটিভ, চেন রুল, অয়েলার্স থিওরাম, এই সমস্ত জিনিসগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, এবার বোর্ডটা ভর্তি হয়ে গেছে, এবার একটু মুছতে হবে, ঠিক আছে। আমি একটু বোর্ডটা মুছে দিচ্ছি। আর এগুলোর মধ্যে আমি কি ইম্পর্টেন্ট বলি বলুন তো? সবগুলো ইম্পর্টেন্ট, আমি এটা আলাদা করে বলতে পারছি না, প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে ম্যাট্রিক্স, র্যাঙ্ক হবে, একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে দিতে পারে, খুব বেশি চান্স আছে, প্রতিটা পরীক্ষায় কম বেশি পড়ে, ঠিক আছে। ডিটারমিনেন্ট থেকেও ভালো কোশ্চেন দেয়, ভেক্টর স্পেসেও কিন্তু যে কোনো চ্যাপ্টার, ইনার প্রোডাক্ট স্পেস ইম্পর্টেন্ট আছে, সবগুলো ইম্পর্টেন্ট। আমি ওটার সাজেশন করতে পারছি না, মানে এটা বলা যাবে না, ঠিক আছে, সবগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে তাহলে এরপর আসছি অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, ঠিক আছে। অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসে যেটা আছে সেটা হচ্ছে আপনার আছে পেডাল ইকুয়েশন, দুই আছে অ্যাসিমটোটস, 3 নম্বরে আছে আপনার কার্ভেচার, 4 নম্বরে আছে কার্ভ ট্রেসিং, 5 নম্বরে আছে, আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি, অ্যাসিমটোটটা হচ্ছে যেটা বার করতে দেবে সেটা হচ্ছে কার্তেসিয়ান আর প্যারামেট্রিক। কার্তেসিয়ান আর প্যারামেট্রিক অনলি, মানে পোলার কার্ভের অ্যাসিমটোট কিন্তু বের করতে দেবে না, ওটা সিলেবাসে নেই। আপনার সিলেবাসে আছে শুধু কার্তেসিয়ান আর হচ্ছে প্যারামেট্রিক, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে রিডাকশান ফর্মুলা, তারপরে আছে আপনার এরিয়া এনক্লোজড বাই প্লেন কার্ভস, সংক্ষেপে লিখছি এরিয়া, ঠিক আছে, এরিয়া। তারপরে আছে আর্ক লেন্থ, ঠিক আছে, আর্ক লেন্থ, তারপরে আছে আপনার ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল, এইসব আছে ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলোই আছে বেসিক্যালি, আর তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এই সমস্ত চ্যাপ্টারগুলো পড়তে হবে ভালো করে, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে ODE, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে ইম্পর্টেন্ট বলতে গেলে কার্ভ ট্রেসিংটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, ওটা লাগে না, ঠিক আছে। তবে একটা কথা কি বলুন তো, কার্ভ ট্রেসিংটা না শিখে রাখা খুব ভালো, এটা খুব ভালো কাজে দেয়। মানে কার্ভ ট্রেসিংয়ে কী হয় জানেন তো, কঠিন কার্ভকে কীভাবে আঁকতে হয় সেইটা শেখানো হয় কার্ভ ট্রেসিংয়ে। এবার আপনি বলবেন কী কাজে লাগবে, এবার দেখুন কোনো কিছু এমন একটা মানে ইকুয়েশান দিয়েছে, আপনি বুঝতে পারছেন না যে ওটা কোন কার্ভের ইকুয়েশান, তখন ওই কার্ভ ট্রেসিংয়ের সাহায্যে না ওটা খুব সহজে এঁকে ফেলতে পারবেন, ঠিক আছে। কার্ভ ট্রেসিংয়ের ভিডিওটা আপনি পেয়ে যাবেন, ওটা একবার দেখবেন, মানে খুব মজার জিনিস। আপনি অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস ফোল্ডারে যাবেন, আমার প্লেলিস্ট থেকে, মানে ইউটিউবের প্লেলিস্ট থেকে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস ফোল্ডারে গিয়ে কার্ভ ট্রেসিংয়ের ভিডিওটা ক্লিক করে একবার দেখবেন, খুব ভালো লাগবে। ওটা পুরো ফ্রি আছে, ওটা কোনো মানে পেমেন্ট করতে হবে না, পুরো ফ্রি আছে, ওটা দেখবেন, দেখলে খুব ভালো লাগবে। আর ওই ভিডিওটা দেখার পরে 1 ঘন্টার একটা ভিডিও,
আপনি যদি কিছুক্ষণও দেখেন তারপরে দেখবেন যে কোনো কার্ভ কীভাবে খুব সহজে এঁকে ফেলতে পারবেন সেটা শিখে যাবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ওডি। আচ্ছা, ওডিটা আমি কী বলি বলুন তো? ওডিটা পুরোটাই তো আছে, আমি কী বলবো আলাদা করে, মানে শুরুর দিক থেকে ওডি মানে আরবিটারি কনস্ট্যান্টগুলোকে তাড়িয়ে দিয়ে কীভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করা হয় সেইটা আছে। তারপরে বার্নৌলিস ইকুয়েশান আছে, হ্যাঁ, ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশানস আছে। তারপর আবার সেকেন্ড অর্ডারে এলে সেকেন্ড অর্ডার ইকুয়েশানকে সলভ করতে হয় ডি অপারেটর মেথড, সেটা আছে। ভ্যারিয়েশন অফ প্যারামিটার, আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট, ওই সমস্ত জিনিসগুলো আছে। তারপরে আপনার আছে কচি অয়েলার হোমোজিনিয়াস ইকুয়েশন, সেইটা আছে, ঠিক আছে, সবগুলোই আছে। রনস্কিনের কনসেপ্ট লাগবে, ঠিক আছে, ওই জন্য আমি ওটা আলাদা করে আমি বলছি না, ওটি পুরোটাই। 11-12 সিলেবাসটা কিন্তু মারাত্মক বড়, প্রচুর বড় সিলেবাস, ঠিক আছে, ওটা আমি আলাদা করে কিছু লিখছি না। আচ্ছা, এরপরে মানে এটা ফুল সিলেবাস, ঠিক আছে, ফুল সিলেবাস। আচ্ছা, একটু নাহলে অপেক্ষা করুন, আমি আর একটু ভালো করে আপনাকে একদম পুরো ডাইরেক্ট সিলেবাসটা দেখেই বলে দিচ্ছি কী আছে, বলে দিচ্ছি। তো এইগুলোই বলছিলাম। তারপর হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয়। ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বেশ 4-5টা রুল আছে, ওই রুলগুলো ভালো করে শিখে রাখবেন, হয়তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে দিল, ঠিক আছে। তো সেই জিনিসগুলো মানে আমি কী বলছি বুঝতে পারছেন তো, যে 1/n del m del y মাইনাস del n del x, ওটা যদি ফাংশন অফ x হয় তাহলে e⁻f(x) dx, ওটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে। 1/m del m del y মাইনাস del n del x, ওইটা যদি ফাংশন অফ y হয় তাহলে e⁻⁵y dy ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে। এই সমস্ত রুলগুলো ভালো করে ওগুলো করে রাখবেন, ওটা কিন্তু ওগুলোর থেকে অঙ্ক দিতে পারে। আচ্ছা, তারপরে ক্লায়রুটস ইকুয়েশান আছে, ওইখান থেকে ভালো অঙ্ক দিতে পারে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার অর্থোগোনাল ট্রাজেক্টরি আছে, ওইটা দেখে রাখবেন, ওইখান থেকে ভালো অঙ্ক দিতে পারে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আছে। আর তারপরে হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে দিতে পারে, বললাম প্রথমেই, মানে আরবিটারি কনস্ট্যান্টগুলোকে তাড়িয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে দিতে পারে। তারপরে আপনার হচ্ছে এইগুলোই বেসিক্যালি আছে, আর বাকি সব তো বললাম, ওই জিনিসগুলোই আছে, ঠিক আছে। তারপর হচ্ছে সিঙ্গুলার সলিউশন বের করতে দেয়, হ্যাঁ, b² = 4ac, ওইখান থেকে ওগুলোও দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই সমস্ত জিনিসগুলি আছে। এবার তাহলে জিওমেট্রিতে চলে আসছি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে 2Dটা বলছি, হ্যাঁ। 2Dর প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের 2Dর প্রথম হচ্ছে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস, মানে ওই যে ট্রান্সলেশন ছিল, রোটেশন ছিল, রিজিড বডি মোশন ছিল, ওই সমস্ত জিনিসগুলো আছে, ঠিক আছে। তাহলে ট্রান্সফরমেশন দুই, তারপরে কি আছে না, পেয়ার অফ স্ট্রেট লাইন্স, পেয়ার অফ স্ট্রেট লাইন্স। 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আপনার আছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন 2 ভেরিয়েবল, মানে ওই যে ক্যানোনিক্যাল ফর্ম বলি আমরা, ওই চ্যাপ্টারটা। তাহলে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, ঠিক আছে। তারপরে আছে আপনার ট্যানজেন্টস আছে, ঠিক আছে, ট্যানজেন্টস। নর্মালের কথাটা উল্লেখ করেনি, বাট ওই যে বললাম বলা যায় না, মাঝে মাঝে সিলেবাসের বাইরে থেকে হয়তো দিয়ে দিতে পারে, ওই জন্য আমি লিখে দিচ্ছি নর্মালস, ঠিক আছে। এবার আপনি বলবেন যে এইখানেও ট্যানজেন্ট আর নর্মাল আছে, আবার এখানেও আছে, হ্যাঁ। এটা হচ্ছে ক্যালকুলাস ইউজ করে, মানে এখানে ট্যানজেন্টের ইকুয়েশন বের করা হবে dy/dx ইউজ করে, ঠিক আছে। আর এখানে এটা হচ্ছে জিওমেট্রি, মানে এখানে কোনো dy/dx ইউজ করা হবে না, dy/dx ছাড়া কীভাবে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হয় সেইটা শেখানো হবে, হ্যাঁ। এগুলো কিন্তু মজা আছে ভালো, মানে এখানে কোনো ক্যালকুলাস ইউজ করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এবার যদিও MCQ এক্সাম, এখানে আর dy/dx কেউ ইউজ করছে কি করছে না সেটা দেখা হবে না যদিও, তো বললাম আর কি। আচ্ছা, এরপর আছে পোলস অ্যান্ড পোলার্স, পোলস অ্যান্ড পোলার্স। 6 আছে পোলার ইকুয়েশনস, ঠিক আছে। আর 2Dতে সেরকম কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে।
আচ্ছা, এর মধ্যে কোনগুলো করতেই হবে বলি আর কোনগুলো আপনি চাইলে স্কিপ করতে পারেন সেটাও বলছি। পোলার ইকুয়েশনস কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা অবশ্যই করবেন কিন্তু। হ্যাঁ, ট্যানজেন্ট নর্মাল থেকে খুব একটা কোশ্চেন আসতে দেখা যায় না, আপনি চাইলে স্কিপ করতে পারেন, ঠিক আছে। তবে একটা কথা বলে দিচ্ছি, আমার যেটা মনে হচ্ছে আমি বলছি, এবার যদি কোশ্চেন পড়ে যায় তখন কিন্তু আমি জানি না, আমার মানে আমি সাধারণত যেগুলো দেখি যে কোনগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটাই আপনাকে আমি বলছি, ঠিক আছে। আর যদি আপনার টাইম থাকে তাহলে সবগুলো করে নেবেন, খুব ভালো হবে, ওর থেকে উপরে আর কিছু হয় না। পোলস অ্যান্ড পোলার্সটাও না অতটাও ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। এই তিনটের মধ্যে পোলার ইকুয়েশন সবচেয়ে ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসে, পেয়ার অফ স্ট্রেট লাইন থেকেও কোশ্চেন আসে, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস থেকে তো কোশ্চেন আসবেই একটা। ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটসে বিশেষ করে রোটেশান থেকে বেশি কোশ্চেন আসে, রোটেশান, ঠিক আছে। ওই রোটেশানের অঙ্কগুলো ভালো করে নেবেন, ঠিক আছে। তাহলে এটা খুব ভালো করে করবেন, এটাও ভালো করে করবেন, এটাও খুব ভালো করে, এটাও করবেন। এইটা আর এইটা আপনার উপরে ছাড়লাম, আপনি কী করবেন আপনি জানেন, আমি কিন্তু করতে না বলিনি, এটা কেউ না আমি বলিনি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। ব্যাস, এবার 3D হচ্ছে 3Dর ফার্স্ট চ্যাপ্টারটা ওই কার্তেশিয়ান কোঅর্ডিনেটস, ঠিক আছে। আচ্ছা, 2 হচ্ছে প্লেন আছে, 3 হচ্ছে স্ট্রেট লাইন আছে, 4 আছে আপনার হচ্ছে স্ফিয়ার আছে, আর তারপরে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন থ্রি ভেরিয়েবলস। এখানে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি অফ 2 ভেরিয়েবলস, আর এখানে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন 3 ভেরিয়েবলস, ঠিক আছে। আচ্ছা, এই কার্তেশিয়ান কোঅর্ডিনেট মানে বুঝতেই পারছেন ওই ডিরেকশান রেশিও, ডিরেকশান কোসাইন্স, ওই সম্পর্কে বলা হবে আর কি, ওই যে ছোটোখাটো জিনিসগুলো ছিল। এবার ওখান থেকে কিন্তু কোশ্চেন পড়ে যেতে পারে, ঠিক আছে। প্লেন ভালো করে করবেন, এটাও ভালো, এটাও ভালো, এটাও ভালো। স্পিয়ার থেকে প্রত্যেকবারে কোশ্চেন পড়ে, এই প্রথমের 4টা অবশ্যই করবেন, আর লাস্টের পার্টটা দেখুন আপনি কী করবেন, ঠিক আছে। এটা আপনার উপরে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার অ্যানালাইটিক্যাল জিওমেট্রি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস, ঠিক আছে। এবার ভেক্টর অ্যানালাইসিসটা বলছি, এবার বোর্ডটা মুছে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস। ভেক্টর অ্যানালাইসিসে ফার্স্ট চ্যাপ্টার আছে মানে বেসিক যে জিনিসগুলো, ধরুন ভেক্টর কাকে বলে, কী ব্যাপার না ব্যাপার, ওই যে বেসিকগুলো, অত সহজ কোশ্চেন আসে না, ঠিক আছে। আচ্ছা, এবার মেনলি যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট অফ টু ভেক্টরস মানে ওই এ ডট বি, হ্যাঁ, এ ক্রস বি, এইটা হচ্ছে দুটো ভেক্টরের প্রোডাক্ট, এটা ডট প্রোডাক্ট, এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। এবার আমরা এত উঁচু ক্লাসের পরীক্ষা দিতে যাচ্ছি, নিশ্চয়ই আমাদেরকে এ ক্রস বি বের করতে দেবে না। এবার এখান থেকে কিছু কনসেপ্ট লাগিয়ে কিছু করতে হবে, এরকম কিছু একটা দেবে, ঠিক আছে, যদি দেয়। এবার তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা হবে সেটা হচ্ছে 2 ভেক্টর নয়, 3টে ভেক্টর বা 4টে ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট, ঠিক আছে, মানে স্কেলার প্রোডাক্ট। তাহলে ভেক্টর প্রোডাক্ট না বলে প্রোডাক্ট বলাটাই ভালো হবে, প্রোডাক্ট অফ টু ভেক্টরস, ঠিক আছে। এটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, এটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, হ্যাঁ, বা ক্রস প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট অফ 3 or more ভেক্টরস, মানে বুঝতেই পারছেন 3টে ভেক্টরের প্রোডাক্ট হবে, সেটা স্কেলার প্রোডাক্ট হতে পারে, সেটা ভেক্টর প্রোডাক্ট হতে পারে, বা 3-এর থেকে বেশি মানে 4টে হতে পারে আর কি। যেমন ধরুন এইটা এ ডট বি ক্রস সি, এটা হচ্ছে 3টে ভেক্টরের স্কেলার প্রোডাক্ট, এটা হচ্ছে এইভাবে লেখা হয়, আমরা সবাই জানি। এবার এটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, ঠিক আছে। এবার 4টে ভেক্টর থাকতে পারে, ডট সি ক্রস ডি, আবার 4টে ভেক্টরের ক্রস প্রোডাক্টও থাকতে পারে, মানে ভেক্টর প্রোডাক্টও থাকতে পারে, এই সমস্ত জিনিসগুলো থাকে আর কি। এবার এর সাথে ভলিউম অফ টেট্রাহেড্রন বের করতে দিতে পারে, ঠিক আছে, বা ভলিউম অফ রেক্ট্যাঙ্গুলার প্যারাবোলয়েড থাকতে পারে, ঠিক আছে। এবার সেটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করতে জানি, ওইগুলো থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে অ্যাপ্লিকেশান টু মেকানিক্স,
অ্যাপ্লিকেশান টু মেকানিক্স, এটাও ভালো চ্যাপ্টার একটা, ঠিক আছে। অ্যাপ্লিকেশান টু মেকানিক্স মানে কী বলুন তো, মানে ভেক্টরটাকে কাজে লাগিয়ে কীভাবে আমরা মেকানিক্সের প্রবলেমগুলো সলভ করতে পারি। যেমন ধরুন টর্ক বের করতে দিল, ঠিক আছে, টর্ক বের করতে দিতে পারে, বা আপনার হচ্ছে ওই আরও অনেক কিছু ছিল। হ্যাঁ, আচ্ছা অ্যাপ্লিকেশান টু মেকানিক্স বলেছি না, এটা মেকানিক্স না, এর আগে ছিল সেই স্কিউ লাইনের মধ্যে দূরত্ব, হ্যাঁ সেটা এর আগের চ্যাপ্টারগুলোর মধ্যে মনে হয় পড়ছে। তো সেগুলো কিন্তু করে রাখবেন, মানে ভেক্টরের প্রথম পার্টটা পুরোটাই করে রাখবেন। একটু ওয়েট করুন, আমি তাও আরও ডিটেলস একটু বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ক ডান, এই অ্যাপ্লিকেশান টু মেকানিক্সে ওয়ার্ক ডান বের করতে দিতে পারে, ঠিক আছে, ওয়ার্ক ডান, মুভমেন্ট বের করতে পারে, হ্যাঁ মুভমেন্ট আবার হচ্ছে অ্যাবাউটে পয়েন্ট দিতে পারে, আবার হচ্ছে অ্যাবাউটে লাইন দিতে পারে, ঠিক আছে, মুভমেন্ট দুইভাবে বের করা যায়, ঠিক আছে। তো এবার যে কোনো একটা দিতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে শর্টেজ ডিসিশন অফ টু স্কিউ লাইন্স, আপনাকে বললাম যেটা ওইটা, এগুলো হচ্ছে সব ভেক্টর অ্যালজেব্রা। এবার ভেক্টর ক্যালকুলাস আছে, ভেক্টর ক্যালকুলাসে বেসিক্যালি ভেক্টর ডিফারেন্সিয়েশন দিয়েছে, ভেক্টর ডিফারেন্সিয়েশন অফ ভেক্টরস, ঠিক আছে, মানে ভেক্টরের ডেরিভেটিভ দিয়ে কিছু একটা করতে দিল। এবার এখানটায় স্পেশালি উল্লেখ করেছে ভেলোসিটি ভেক্টর আর অ্যাক্সেলারেশন ভেক্টরটাকে, এটা হচ্ছে ডি আর ডিটি হয় আমরা জানি, আর এটা কি হয় D2 আর DT2, এই সমস্ত জিনিসগুলো দিয়েছে আর কি। তো এবার এগুলো দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক দিতে পারে আর কি, ঠিক আছে। এই হচ্ছে বেসিক্যালি ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার মেকানিক্সে চলে আসছি, ঠিক আছে। আর যদি এখানে ইম্পর্টেন্ট বলেন তাহলে বলি অ্যাপ্লিকেশান টু মেকানিক্সটা ইম্পর্টেন্ট হবে। মুভমেন্ট অফ এ ফোর্স অ্যাবাউট এ পয়েন্ট, অ্যাবাউট এ লাইন, ঠিক আছে, ওগুলো কিন্তু ভালো করে যাবেন, একদম সহজ জিনিস। আর যদি মনে হয় যে ভুলে গেছেন তাহলে প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গিয়ে ওখান থেকে দেখতে পারেন। আচ্ছা, আর মানে ভেক্টর টোটালটাই কমপ্লিট করা আছে, যাই হোক সেগুলো আমি আলাদা করে বলছি না, এখানে সিলেবাসের ভিডিও আমি সিলেবাস রিলেটেডই বলতে চাইছি। তো আর ভেক্টর প্রোডাক্ট টু ভেক্টরসের থেকে আরও বেশি ইম্পর্টেন্ট হবে এগুলো আরও বেশি ইম্পর্টেন্ট হবে। তারপরে মাদ্রাসা পরীক্ষায় তো পড়েছিল যে ওই আপনার হচ্ছে টেট্রাহেড্রনের ভলিউম, হ্যাঁ, বা প্যারালোপাইপের ভলিউম, ওই সমস্ত জিনিসগুলো আমরা এই ভেক্টরকে সাহায্য করে কীভাবে করতে পারি সেগুলো কিন্তু পড়তেই পারে, ভালো করে পড়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে মেকানিক্স 1-এ আসছি। মেকানিক্স 1, মেকানিক্স 2 ব্যাপারটা কি না, মেকানিক্স 1-এ বেসিক্যালি রাখা হয়েছে পার্টিকেল ডিনামিক্স, ঠিক আছে। আর মেকানিক্স 2-তে কাকে রাখা হয়েছে না, মেকানিক্স 2-তে দুটো জিনিসকে রাখা হয়েছে, একটা হচ্ছে স্ট্যাটিক্স আর একটা হচ্ছে রিজিড ডিনামিক্স, ঠিক আছে। তো মেকানিক্স 1-এ কী চ্যাপ্টার আছে ডিনামিক্সের একটু বলে দিই, প্রচুর তো চ্যাপ্টার আছে, তবু কয়েকটা মেনশন করছি। প্রথমে আছে ফান্ডামেন্টাল আইডিয়াস, এইখানে বুঝতেই পারছেন, ওখানে সেই ভি সমান dx dt, হ্যাঁ, তারপর এফ সমান d2x dt2, এই সমস্ত জিনিসগুলো দিয়ে বেশ কিছু অঙ্কগুলো করা হয়েছে, ওইগুলোর কথাই বলছি আর কি। এটা কিন্তু ফান্ডামেন্টাল প্রথম চ্যাপ্টার বলে ছেড়ে দেওয়া যাবে না, এখান থেকে কিন্তু অঙ্ক অবশ্যই পড়ে, ঠিক আছে, ভালো করে করবেন এই চ্যাপ্টারটা। তারপর আছে ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্সেস, ঠিক আছে, এইটাও ভালো। আচ্ছা, এরপর আছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা তো কোশ্চেন আশা করাই যায়, ওয়ার্ক পাওয়ার এনার্জি, ঠিক আছে। তারপরে আপনার আছে মোশন ইন এ স্ট্রেট লাইন, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মোশন ইন এ স্ট্রেট লাইন। 5 সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে। 6 রেজিস্টিং মিডিয়াম বা ওটা বলে রেক্টিলিয়ার মোশন, ওই আর কি রেজিস্টিং মিডিয়াম, ভালো চ্যাপ্টার। 7 রেজিস্টিং মিডিয়ামের পর আছে সেন্ট্রাল অরবিট, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেন্ট্রাল অরবিট। 8 সেন্ট্রাল অরবিটের পরে আছে সার্কুলার মোশন, তারপর আপনার আছে মোশন অফ এ প্রজেক্টাইল,
মোশন অফ এ প্রজেক্টাইল 10 আছে আপনার 10 আছে আপনার প্ল্যানেটারি মোশন, ঠিক আছে। প্ল্যানেটারি মোশন, ঠিক আছে। এবার ইম্পর্টেন্ট বলতে গেলে এটা তো অবশ্যই করবেন, এখান থেকে অঙ্ক পড়ার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ক পাওয়ার এনার্জিটা খুব ভালো করে করবেন, মোশন ইন স্ট্রেট লাইনটা ভালো করে করবেন, হ্যাঁ। সিম্পল হার্মিং মোশনও করবেন, এটাও পড়ে। রেজিস্টিং মিডিয়ামও ভালো। সেন্ট্রাল অরবিট খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে, ঠিক আছে। আর এগুলো আপনি দেখুন কি করবেন, মোটামুটি এগুলো ভালো করে করতেই হবে, ঠিক আছে। ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্সেস এটাও কিন্তু পড়ে, এটাও ভালো, হ্যাঁ। আচ্ছা, এটা স্টার মারলাম মানে এটা বলছি না যে এগুলো ইম্পর্টেন্ট নয়, তাহলে এটাকেও স্টার মারতে হয়, সবই স্টার না মারাটাই ভালো, ছেড়ে দিই। এগুলো সব ভালো করে পড়বেন। এবার এই তিনটে এটা আপনার উপরে ছাড়লাম, ঠিক আছে, এগুলো আপনার উপরেই ছাড়লাম, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মেকানিক্স 1 গেল। এবার হচ্ছে মেকানিক্স 2টা বলি, এই দিকটায় বলছি, হ্যাঁ। মেকানিক্স 2 মধ্যে প্রথমে আছে কি? প্রথমে আছে স্ট্যাটিক্সের এক হচ্ছে কোপ্লানার ফোর্সেস। 2 কি আছে? 2 আছে আপনার ভার্চুয়াল ওয়ার্কের আগে কোনো চ্যাপ্টার আছে কিনা একটু দেখে নিচ্ছি। ওর পর আগে ফ্রিকশান আছে, সেন্টার অফ গ্র্যাভিটি আছে, সেন্টার অফ গ্র্যাভিটি 4 আছে আপনার ভার্চুয়াল ওয়ার্ক ফোর্সেস ইন 3D, ভার্চুয়াল ওয়ার্ক আর 5 ফোর্সেস ইন 3D, ঠিক আছে। এই বেসিক্যালি এইগুলোই আছে, আর তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না, হ্যাঁ, ঠিক আছে। কোপ্লানার ফোর্স, ফ্রিকশন, সেন্টার অফ গ্র্যাভিটি, ভার্চুয়াল ওয়ার্ক, ফোর্সেস ইন 3D, প্ল্যানেট, এইটাই, ঠিক আছে। আচ্ছা, এবার স্ট্যাটিক্স মেকানিক্স 2তে বললাম দুটো জিনিস আছে, একটা হচ্ছে স্ট্যাটিক্স আর একটা হচ্ছে রিজিড ডিনামিক্স, ঠিক আছে। এবার রিজিড ডিনামিক্সের সিলেবাসটা না আমি একটু পড়ে দিচ্ছি, ঠিক আছে। রিজিড ডিনামিক্সটা আমি পড়ে দিচ্ছি একটু। রিজিড ডিনামিক্স আপনার আছে মুভমেন্টস অ্যান্ড প্রোডাক্ট অফ ইনার্সিয়া, হ্যাঁ, থিওরাম অফ প্যারালাল অ্যান্ড পারপেন্ডিকুলার অ্যাক্সেস, ডিআলেমবার্টস প্রিন্সিপাল, হ্যাঁ। তারপরে আছে আপনার ইকুয়েশন অফ মোশন অফ এ রিজিড বডি অ্যাবাউট এ ফিক্সড অ্যাক্সিস, এক্সপ্রেশন ফর কাইনেটিক এনার্জি, হ্যাঁ, অ্যান্ড মুভমেন্ট অফ মোমেন্টাম, মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা বলছে। তারপর কম্পাউন্ড পেন্ডুলাম আছে, তারপরে আছে ইম্পালসিভ অ্যাকশান, তারপরে জেনারেলাইজ কোঅর্ডিনেটস, মোমেন্টাম, ল্যাগ্রাঞ্জিয়ান, সাইক্লিক কোঅর্ডিনেট, রাউথিয়ান, এই সমস্ত জিনিসগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা কথা বলে দিই, যে আমি প্রথমেই বলেছিলাম ক্লাস শুরুতে যে মেকানিক্সের কিছু পার্ট কমিয়ে দেবো। যারা মনে করছেন টাইম কম আছে বা একটু কম পড়তে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলি যে এরকম স্ট্যাটিক্স আর রিজিড ডিনামিক্সটা না অতটা জোর দেওয়ার দরকার নেই। কোশ্চেন পড়বে হয়তো, যদি 60টা কোশ্চেন থাকে তাহলে হয়তো একটা কোশ্চেন পড়লে হয়তো এই দুটো মিশিয়ে, তাহলে দেখুন এখন সময় কম আছে, তাহলে আপনি চাইলে হয়তো এটা বাদ দিলেন, ঠিক আছে। যদি আমার বলাটা উচিত হচ্ছে না, কিন্তু আপনার এই সুবিধার্থে আমি বলছি যে চাইলে এটা আপনি বাদ দিতে পারেন। স্ট্যাটিক্স আর রিজিড ডিনামিক্স পড়ারই দরকার নেই, পুরো বাদ দিয়ে দিন। তার পরিবর্তে প্রথমের দিকের পার্টগুলো অ্যালজেব্রা, অ্যানালাইসিস, অ্যালজেব্রা মানে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা আর কি, আর অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, রিঅ্যানালাইসিস, এইগুলো খুব ভালো করে পড়ুন, এইগুলোর উপর বেশি ওয়েটেজ থাকবে, ঠিক আছে। তার সাথে ডিনামিক্স ভালো থাকবে, হ্যাঁ। ডিনামিক্স মানে এই পার্টটার কথা বলছি, এই ডিনামিক্সের পার্টটা ওয়েটেজ ভালো থাকে, ঠিক আছে। এলপিপি করবেন, এলপিপি সিলেবাস তো আরও বলছি আমি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে চলুন এবার হচ্ছে এবার এলপিপি সিলেবাসটাই বলে দিই, ঠিক আছে। এবার হচ্ছে এলপিপি ফার্স্টে কী আছে না, ফর্মুলেশন অফ এলপিপি 2 কী আছে না, গ্রাফিক্যাল সলিউশন, 3 কী আছে, সিমপ্লেক্স মেথড নাকি, 3 না ওইখানে একটা চ্যাপ্টার আছে বেসিক সলিউশন, বেসিক ফিজিবল সলিউশন, কনভেক্সের রেস্টিং পয়েন্ট, এইগুলো বেসিক সলিউশন। বিএস মানে বেসিক সলিউশন, বিএফএস মানে বেসিক ফিজিবল সলিউশন, ঠিক আছে। আর তারপরে আছে আপনার কনভেক্সের এক্সট্রিম পয়েন্ট,
আর এক্সট্রিম পয়েন্ট। এই কনভেক্স সেটটা খুব ভালো করে পড়ে যাবেন, ঠিক আছে? এখান থেকে কিন্তু কোশ্চেন দেওয়ার সম্ভাবনা প্রচুর বেশি, ঠিক আছে? আর কনভেক্স সেটটা যেটা পড়বেন সেটা হচ্ছে জিওমেট্রিক্যালি বুঝবেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কনভেক্স সেট আর গ্রাফিক্যাল সলিউশন থেকেও কিন্তু অঙ্ক দেয়। এই লাস্ট মাদ্রাসা পরীক্ষাও ছিল, দুটো গ্রাফিক্যাল সলিউশন থেকে দিয়েছিল, একটা নয়, দুটো কোশ্চেন। তো এটা ভালো করে পড়বেন, এটা ভালো করে পড়বেন। আচ্ছা, তারপরে বলছি, তারপরে আছে আপনার সিমপ্লেক্স মেথড, টু পেজ মেথড। সিমপ্লেক্স একটু শর্টকাটে লিখছি, টু পেজ, টু পেজের পরে আছে আপনার ডুয়ালিটি, ট্রান্সপোর্টেশন, অ্যাসাইনমেন্ট। ডুয়ালিটি থিওরি, ট্রান্সপোর্টেশন প্রবলেম, আর কি আছে, আর হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেম। ঠিক আছে, এইগুলোই বেসিক্যালি আছে। এবার যদি বলেন ইম্পর্টেন্ট, তাহলে গ্রাফিক্যাল সলিউশন ভালো করে পড়বেন। ফর্মুলেশন অফ এলবি ওই চ্যাপ্টারটা পড়ারই দরকার নেই, এটা আমি কেটে দিলাম, এখান থেকে কোশ্চেন খুব একটা পড়ে না, ঠিক আছে? আর বেসিক সলিউশন, বেসিক ফিজিবল সলিউশন এগুলো কিন্তু পড়তে পারে, ঠিক আছে? আচ্ছা, এক্সট্রিম পয়েন্ট পড়বেন ভালো, এটা ওখান থেকে কোশ্চেন পড়তে পারে। এবার সিমপ্লেক্সে তো অঙ্ক করতে দেবে না, এবার সিমপ্লেক্স থেকে মানে ওর পুরো চ্যাপ্টারটা ভালো করে একবার পড়ে নেবেন, যে কোন পজিশানে কী করতে হয় না করতে হয়, কী অপারেশান, এই সমস্ত বিষয়গুলো পড়ে নেবেন, ওখান থেকে খুঁটিয়ে কোশ্চেন করতে পারে। তো সিমপ্লেক্সটা ভালো করে পড়ে নেবেন। টু পেজ থেকে এবার দেখুন, এখান থেকে থিওরি টাইপের কোশ্চেন করতে পারে, কারণ টু পেজ তো একটা অঙ্ক বিশাল বড়, ওটা তো আর নিশ্চয়ই দেবে না, অঙ্ক করতে নিশ্চয়ই দেবে না, ঠিক আছে? এবার ডুয়ালিটির অনেক কিছু থিওরেম হয়, হ্যাঁ, প্রাইমাল ডুয়েলের সম্পর্ক নিয়ে অনেক কিছু হয়, তো সেইগুলো রিলেটেড কিছু দিতে পারে। ট্রান্সপোর্টেশন প্রবলেম পড়বেন, তো ওখান থেকেও ওই রকম থিওরি বেস কিছু কোশ্চেন দিতে পারে। অ্যাসাইনমেন্ট প্রবলেমে পড়ে যাবেন, অ্যাসাইনমেন্ট প্রবলেম তো খুব ছোটো ছোটো হয়, হয়তো দেখা গেল দিয়েই দিল একটা অঙ্ক, হ্যাঁ, বা ট্রান্সপোর্টেশন থেকেও হয়তো ছোটো একটা অঙ্ক দিয়েই দিল, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট অঙ্কগুলো যদি বড় হয়, ট্রান্সপোর্টেশনে কিন্তু কিছু কিছু অঙ্ক একটু ছোটো হয়ে যায়, মানে ভ্যামটা বলছি না, ভ্যামের আগেও নর্থ ওয়েস্ট কর্নার মেথড আছে, হ্যাঁ, এই সমস্ত মেথডগুলো কিন্তু খুব ছোটো ছোটো হয়ে যায়, সেখান থেকে হয়তো একটা অঙ্ক দিয়ে দিতে পারে, তো ওগুলো একটু পড়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে আপনার এলপিপি হয়ে গেল। এরপরে আছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। দেখুন, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের সিলেবাস বলতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, পুরোটাই সিলেবাস। আমি কি বলবো বলুন, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেমন পুরোটা, তেমনি প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স পুরোটাই, ওটা আমি কি বলবো আপনাকে, সব কিছুই পড়ে যাবেন, ঠিক আছে? প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সটা আলাদা করে কিছু আমি বলছি না, ঠিক আছে? পুরোটাই। এরপরে আছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, সেইটা বলে দিচ্ছি। নিউমেরিক্যাল অ্যানালাইসিস দেখুন, এইখানে লিখছি নিউমেরিক্যাল অ্যানালাইসিস। ফুল সিলেবাস, হ্যাঁ, ফুল। আচ্ছা, নিউমেরিক্যাল অ্যানালাইসিস প্রথমে কী থাকবে, ওই সিগনিফিক্যান্ট ফিগার, সিগনিফিক্যান্ট ডিজিট, এই সমস্ত জিনিসগুলো দিয়ে একটা অঙ্ক দিতে পারে, তো আমি লিখে রাখছি সিগনিফিক্যান্ট ডিজিট। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে ইন্টারপোলেশন, এই চ্যাপ্টারটা আছে। 3 নাম্বার হচ্ছে আপনার নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, 4 নাম্বার হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, 5 নাম্বার হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের পরে নিউমেরিক্যাল সলিউশন, এবার এখানে অনেক কিছু মেথড আছে, ঠিক আছে? তো নিউমেরিক্যাল সলিউশন কীভাবে বার করতে হয়, যে বাইসেকশন আছে, রেগুলার ফলসি আছে, এই সমস্ত জিনিসগুলো আছে, তো সেইগুলো দিয়ে কনসেপচুয়াল কিছু অঙ্ক দিতে পারে, ঠিক আছে? নিউমেরিক্যাল সলিউশন। আর 6 হচ্ছে সলিউশন অফ ওডিস,
মানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেবে, দিয়ে সেখানে বলবে নিউমেরিক্যাল সলিউশন বার করো। এবার তার জন্য কী কী প্রসিডিওর আছে না, রুঞ্জে-গুপ্তা মেথড আছে, আর আছে ওয়েলার মেথড। ঠিক আছে, আমি তবু একটু ডিটেলসে বলে দিচ্ছি আপনাকে। ইন্টারপোলেশন ঠিক আছে, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশানে আছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশান আছে আপনার নিউটনস ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড আর ল্যাগ্রাঞ্জ, নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আর ল্যাগ্রাঞ্জ, এই তিনটে ডিফারেন্সিয়েশান ফর্মুলার উপরে থিওরি বেস কিছু কোশ্চেন দিতে পারে। নিউমেরিক্যাল ইন্ডিকেশানের মধ্যে আছে আপনার হচ্ছে নিউটন কোটস ফর্মুলা আছে, ট্রাপিজয়েডাল, সিমসন 1/3, ওডেলস, এই সমস্ত জিনিসগুলো আছে। আর নিউমেরিক্যাল সলিউশন অফ ইকুয়েশনস, এই যে নিউমেরিক্যাল সলিউশনস অফ ইকুয়েশনস, এখানে আছে আপনার বাইসেকশন মেথড আছে, ফিক্সড পয়েন্ট ইটারেশন আছে, হ্যাঁ, বাইসেকশন, ফিক্সড পয়েন্ট ইটারেশন, নিউটন রাপসন, রেগুলার ফলসি, এই সমস্ত মেথডগুলো আছে। ঠিক আছে, আর সলিউশন অফ ওডিস, এটা যেটা একটু আগে আপনাকে বললাম, ওয়েলার্স মেথড আছে, রুঞ্জে-গুপ্তা মেথড আছে, আর মাইল্যান্ডস মেথড আছে। এই সমস্ত জিনিসগুলো দেখে রাখবেন। ঠিক আছে, আচ্ছা একটা আমি কাজ করছি, সিলেবাস তো মোটামুটি সব কিছুই বলে দেওয়া হলো, তবু এই যে সিলেবাসটা আছে আমার হাতে, সেইটা বরঞ্চ আপনাদের আমি একটু এই ক্যামেরার সামনে একটু ধরে আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ঠিক আছে, আর যদি আপনাদের কাছে এই সিলেবাসটা না থাকে, যদি নিতে চান, তাহলে একটু আমাকে চাইলে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন। হোয়াটসঅ্যাপ করে দিলে আমি তাহলে আপনাকে এই সিলেবাসটা পাঠিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোথায় পাবেন, যে আমার যে চ্যানেলটা আছে, এই চ্যানেলের না কভার ফটোতে যাবেন, কভার ফটোতে দেখবেন ওখানে আমার নাম্বার দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ করবেন। যদি সিলেবাসটা দরকার থাকে তাহলে আমি পাঠিয়ে দেবো। আর আপাতত আপনি এখন স্ক্রিনশট একটা রেখেই দেবেন, আমি সামনে ধরছি। এই দেখুন, এটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা। ঠিক আছে, এরপরে হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে, এরপরে হচ্ছে মডার্ন অ্যালজেব্রায় নিয়ে গেলাম। এটা হচ্ছে মডার্ন অ্যালজেব্রা, মানে মডার্ন মানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটাকেই বোঝাতে চাইছে। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটাকেই বোঝাতে চাইছে। ঠিক আছে, এবারে তারপরে আছে আমরা দেখুন ম্যাট্রিক্স থিওরি অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা। আচ্ছা এগুলোকে একটু বড় করে দেখাবো না? আচ্ছা তার একটু দাঁড়ান, একটু ওয়েট করুন, আমি ঘুরিয়ে দেখাচ্ছি, প্রথম থেকেই আবার দেখাচ্ছি। ঠিক আছে, এবার একটু বড় দেখা যাবে, দেখুন বড় করে দিয়েছি। এটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা। ঠিক আছে, ক্লাসিক্যাল অ্যালজেব্রা। তারপর হচ্ছে আপনার মডার্ন অ্যালজেব্রা। ঠিক আছে, তারপরে আছে আপনার এই মডার্ন অ্যালজেব্রা চলছে, এইখানে মডার্ন অ্যালজেব্রা শেষ হলো। এবার ম্যাট্রিক্স থিওরি অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা। ঠিক আছে, ঠিক আছে, এবার রিয়াল অ্যানালাইসিস শুরু হচ্ছে। এইটা এরকম করে চলছে। এই রিয়াল অ্যানালাইসিসের সাথেই না অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসটা জুড়ে দিয়েছে, বুঝলেন? আমি দেখিয়ে দিচ্ছি কোথায় জুড়েছে। এই জায়গাগুলোতে জুড়েছে, এরিয়া, তারপরে এই যে ট্যানজেন্ট নর্মাল, এই পিরিয়ডাল ইকুয়েশন দেখছেন, এইখানেই সব অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসটা জুড়ে দিয়েছে। ঠিক আছে, তারপরে আপনার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। ঠিক আছে, তারপরে অ্যানালিটিক্যাল জিওমেট্রি আছে, এটা 2 ডাইমেনশন, এটা হচ্ছে 3 ডাইমেনশন। তারপর ভেক্টর অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালাইসিস, তারপর মেকানিক্স 1, হ্যাঁ মেকানিক্স 1টা একটু ধীরে ধীরে দেখাচ্ছি। তারপর এলবিবি, এই যে এলবিবি সিলেবাস, এই যে মেকানিক্স 2, তারপর প্রবাবিলিটি থিওরি পুরোটা যেটা বলছিলাম, তারপরে স্ট্যাটিস্টিক্স, তারপর নিউমেরিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে আজকে ক্লাসটা শেষ করছি। আর যদি আপনাদের কোনো কিছু কোশ্চেন থাকে, হ্যাঁ, তাহলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর প্রিপারেশানটাও ভালো করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ।